2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ হব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে তিনটা জিনিস মানে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। একটা হচ্ছে আমাকে একটা ডেভেলপড নেশন হতে হবে, অর্থাৎ আমি একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন ধরেন জিডিপির বিষয়টা আছে, প্রবৃদ্ধির বিষয়গুলো আছে, আমাদের মাথা পিছু ইনকামের বিষয়গুলো আছে, তারপরে ধরেন আমাদের রেমিটেন্স আমাদের যে ব্যাংকের রিজার্ভের বিষয়গুলো আছে, আমাদের যে শিশু মৃত্যু হার থেকে শুরু করা হেলথ ফেসিলিটিস অন্যান্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো জাতিসংঘের নির্ধারিত যে নীতিমালা আছে ওই নীতিমালা অনুযায়ী যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা একটা ডেভেলপড নেশনে পরিণত হবে। সেটা আমাদের টার্গেট হচ্ছে কত মধ্যে? 2041 সালের মধ্যে। তো 2041 সালের মধ্যে আমাদের আরেকটা টার্গেট যেটা ওই যে আমাদের যেটা মিশন ছিল, অর্থাৎ নলেজ বেসড ইকোনমি। এরপর আরেকটা ছিল কি হাই ইনকাম কান্ট্রি, অর্থাৎ উচ্চ আয়ের দেশে আমরা পরিণত হব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল 2041 সালের মধ্যে। এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব। তো এটা হচ্ছে সরকারের তিন ধরনের প্ল্যান, অর্থাৎ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। এই তিনটা প্ল্যান আজকে চাইলে তো কালকে সবকিছু বাস্তবায়ন করতে পারবো না, প্রত্যেক রাস্তে ধীরে ধীরে যেতে হবে। তো সরকার এই ধরনের একটা প্ল্যান নিছে। বর্তমানে এক্সিস্টিং প্ল্যান আছে, হয়তো এটা চেঞ্জও হতে পারে। এই এক্সিস্টিং প্ল্যানে এরকম আছে, অর্থাৎ এই প্ল্যান যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে 41 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব। এখন আসি যে স্মার্ট বাংলাদেশটা আসলে কি। স্মার্ট বাংলাদেশটা আসলে কি আপনারা তো অনেকে বলছেন, তো সেই স্মার্ট বাংলাদেশটা সম্পর্কে একটু সংজ্ঞা দিতে যাব। এটা এখানে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে মানে 41 সালে বাংলাদেশ সরকারের একটা স্লোগান, যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। এখন আমরা যদি একটু সংজ্ঞায়িত করতে চাই, এই যে আপনারা যে কথাগুলো বলেন এই প্রত্যেকটা কথাই এখানে আছে, প্রত্যেকটা কথাই এখানে আছে। দেখেন, প্রথমে আমরা বলছি যে স্মার্ট বাংলাদেশ মানে একটি ন্যায়সম্মত সম জাতি, সম অধিকার, সমান সুযোগ, যেখানে কোনো প্রান্তিক গোষ্ঠী। দেখেন, আপনারা একজনে কিন্তু বলেছিলেন যে স্মার্ট বাংলাদেশ মানে কি প্রযুক্তির ছোঁয়া লাগে। আসলে প্রযুক্তিকে মাইনাস করে কিন্তু পারবেন না, কিন্তু আপনি শুধু প্রযুক্তিকেই ধরেন, কিন্তু এই প্রযুক্তি যদি আপনি শুধুমাত্র খুলনা সিটির মধ্যেই রাখেন তাহলে কিন্তু এটা দিয়ে কি রাষ্ট্রের উন্নয়ন করবে? রাষ্ট্রের উন্নয়ন করবে? আপনি একটা পরিবারের কর্তা প্রধান, ঠিক আছে, আপনি সবকিছু ভালো ভালো খান, ভালো ভালো পড়েন, অথচ আপনার পরিবারের আরো যারা আছে তাদেরকে ওরকম পুষ্টিকর খাবারও দেন না, তারপরে ওই ভালো ভালো জামা কাপড়ও দেন না, তাইলে আপনার পরিবারের স্ট্যাটাসটা কিরকম বাড়বে? তাদের পুষ্টির হারটা কিরকম ভালো হবে? তাদের শরীর স্বাস্থ্য কি ভালো হবে? না, একা চলবে না, সবাইকে নিয়ে আগাতে হবে। এই জন্য সরকার বলছে স্মার্ট বাংলাদেশ মানে একটি ন্যায়সঙ্গত জাতি, অর্থাৎ এখানে আইনের অধিকার থেকে শুরু করে আইনের যে শাসন আছে এটা সবার জন্য সমান থাকবে, সবাই সমান সুযোগ সুবিধা থাকবে। মানে আপনি অন্যায় করলেন, আপনার কোনো বিচার হয় না, আরেকজনে অন্যায় না করে সারা জীবন জেলে থাকে অথবা ফাঁসি হয়, এগুলি চলবে না। একটা ন্যায়সঙ্গত জাতি থাকবে, সম অধিকার থাকবে, সকলের অধিকার সমান থাকবে, অর্থাৎ ধনী গরিব, হিন্দু বৌদ্ধ মুসলমান এগুলি কোনো বিভেদ করা যাবে না, পাহাড়ি তারপর সমতল এগুলি নিয়ে কোনো ধরনের বিভেদ করা যাবে না। পাশাপাশি যেখানে কোনো প্রান্তিক গোষ্ঠী থাকবে না, অর্থাৎ আপনি শহরে থাকবেন, আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবেন, ওই যে একেবারে প্রত্যন্ত হয়তো ধরেন ডাকঘুপের অথবা অন্য কোনো প্রত্যন্ত অঞ্চলে, আপনাদের খুলনার প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে যেখানে কোনো ফেসিলিটিস নাই, যেখানে একজন মানুষ গর্ভবতী একজন মা রাতের বেলা যখন প্রসব বেদনা ওঠে তাকে হসপিটালে নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, ঠিক আছে, প্রসব যন্ত্রণায় সে মারা যায়, এরকম কোনো প্রান্তিক জনগোষ্ঠী থাকবে না। সব ফেসিলিটিস সব জায়গায় সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে যাওয়া হবে। যখন আমরা এরকম করতে পারবো তখনই হবো আমরা স্মার্ট বাংলাদেশ। এর আগে কিন্তু স্মার্ট বাংলাদেশ হবে না। সো স্মার্ট বাংলাদেশ মানে কিন্তু শুধুমাত্র প্রযুক্তি না, স্মার্ট বাংলাদেশ মানে সম অধিকার, স্মার্ট বাংলাদেশ মানে সমান সুযোগ সুবিধা, স্মার্ট বাংলাদেশ মানে কোনো ধরনের প্রান্তিক জনগোষ্ঠী নাই। এক, তাহলে দুই, স্মার্ট বাংলাদেশ হলো একটা ধারণার মধ্যে যার লক্ষ্য প্রযুক্তি এবং যেমন আসছে প্রযুক্তি এবং উদ্ভাবনকে কাজে লেগে অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করা। এই যে আমাদের যে আগের যে প্রযুক্তিগুলো আছে, আগে বলছিলাম যে আমাদের স্মার্ট বাংলাদেশের প্রবক্তা যিনি বলছে যে নতুন নতুন টেকনোলজিকে তুমি ফাইন্ড আউট করো, সেক্ষেত্রে বর্তমান যে প্রযুক্তি আছে এই প্রযুক্তির সাথে নতুন নতুন প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভিআর প্রযুক্তি, আরো অন্যান্য যে প্রযুক্তিগুলো আছে। ধরেন আপনি এখন মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস দেন, আপনি কি সারা জীবন মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস দেবেন? আপনি মাল্টিমিডিয়ার পরিবর্তে এখন যে স্মার্ট বোর্ড আসছে, যে স্মার্ট বোর্ডের যদি সুযোগ থাকে আপনি কি ব্যবহার করবেন না? আপনার যদি সুযোগ থাকে সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি সঙ্গে সঙ্গে দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের স্মার্ট ক্লাসরুম কিভাবে হচ্ছে তাদের সাথে আপনার ছাত্রছাত্রীদের কানেকশন করাই দিবেন না? আপনি যদি সুযোগটা পান, আপনি যদি সুযোগ পান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে ব্যবহার দিবেন না? আপনি যদি এখানে একটা সুযোগ থাকে, ধরেন উনি কেমিস্ট্রির টিচার, উনি কেমিস্ট্রির একটা ব্যবহারিক দেখাচ্ছে, সেটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই ব্যবহারিকটা উনি হাতে কলমে দেখাইতে পারে, তাহলে এটা কি ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে না? ধরেন গাঢ় সালফিউরিক অ্যাসিড অথবা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলি ব্যবহার করা সাধারণত একটু রিস্কি ব্যাপার। এখন যদি উনি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে সেইখানে যদি এরকম একটা দেখাইতে পারে, ওনার মাল্টিমিডিয়াতে যদি দেখাইতে পারে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে, তাহলে
তাহলে এটা কি ছাত্রছাত্রীদের জন্য আরো ফ্রুটফুল হবে না? এই প্রযুক্তিগুলোকে আপনাকে আরো ব্যবহার করতে হবে এবং ব্যবহার করে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে এই প্রবৃদ্ধিটাকে মানে আরো চালনা করতে হবে, আরো উপরের দিকে নিয়ে যেতে হবে। পাশাপাশি কি করতে হবে, আমাদের যে শাসন ব্যবস্থা আছে শাসন ব্যবস্থা বিভিন্ন করতে হবে, উপরেরটার সাথে মিল আছে। ওই যে শাসন ব্যবস্থা ধরেন আপনি এক থানায় গেলেন, ঠিক আছে, আপনি কিছু পয়সা না দিলে আপনি ওইখান থেকে কোনো সুযোগ সুবিধা পাইলেন না, এক্সাম্পল দিচ্ছেন। আপনি শিক্ষা কর্মকর্তার কাছে গেলেন, আপনি টাকা না দিলে আপনার এমপিও ব্যবস্থা মানে এগুলো ফরওয়ার্ড পায় না, মানে এরকম কত ধরনের কিছু আছে, এগুলি দিয়ে চলবে না, এগুলি চলবে না। শাসন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, পাশাপাশি কি করতে হবে, জীবনযাত্রার মান উন্নত করতে হবে। এখন জীবনযাত্রার মান আপনারা ধরেন আমরা ঢাকা শহরে আছি, এখন ঢাকা শহরে মেট্রো হচ্ছে, আপনারা ঢাকার কেউ মেট্রোতে উঠছেন? কত মজা না দেখেন, কত উন্নত। আপনি বস যাবেন, ভিতরে কি ঠান্ডা আরামে আছে, দাঁড়ায় থাকলেও মনে কষ্ট হয় না, দাঁড়ায় থাকলেও মনে কষ্ট হয়। কিন্তু এই সুযোগ সুবিধা তো পাচ্ছে মাত্র 1% মানুষ, 1% মানুষ। তারপরে যে আপনাদের এখানে যদি চিন্তা করেন কত কষ্ট আপনারা করছেন ঢাকা যাওয়ার ক্ষেত্রে। এই যে আমি কিন্তু আজকে সকালে ধরেন 6:30টায় হয়তো গুলিস্তান থেকে গাড়ি ছাড়ছে, আমি আপনাদের এখানে 10টা বাজে চলে আসছি। আগে যদি এই পদ্মা ব্রিজ যদি না হইতো আমি এখানে আসতে পারতাম। এই যে আপনার এগুলি হলো আপনার জীবনযাত্রার মান উন্নয়ন। আগে গরুর মাংস কিনতে আমারই মনে আছে, আমি গরুর মাংস কিনতে 40 টাকা 45 টাকা কেজি, মানে আমি আমার বয়স আমি যেটা পাইছি। এখন আমরা মাংস কিনি কত, আমি অনেক দিন ধরে গরুর মাংস কিনি না, 750-700 টাকা কেজি। আমার যদি ইনকামের অবস্থা ভালো না হইতো কিনে কিনতে পারতাম। আপনি কি আগের চেয়ে এখন গরু আর বেশি জবাই হয় না? ধরেন আগে আপনি ধরেন একটা মুরগি কিনতেন 40 টাকা 50 টাকা দিয়ে, আর একটা মুরগি কিনেন 800-900 টাকা কেজি হতো। দেশি গরু আপনার ক্যাপাসিটি ইনকাম পার্সেন্টেজ করতে পারছে। এরকম শুধু এইটা দিয়া হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। যে আমার এক স্যার বলেছিলেন, যে ম্যাডাম বলেছিলেন, তার কাপড় আগে তো আমাদের দেশে আপনি দেখতেন যে মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, বাপে একটা লোক পড়ে গেছে, আর হয়তো পাঞ্জাবিটা কাঁধে ফেলায় গেছে, জুতাটা হাতে নিয়ে বাড়ির পাশে গিয়ে পড়লে পড়তে না পড়লে পড়ে আসছে। এখন কি সেই অবস্থা আছে? নাই। এইগুলি আস্তে আস্তে চেঞ্জ হয়েছে না? আমাদের জীবনযাত্রার মানও চেঞ্জ হতে হবে। শুধু এটা না, পড়ালেখা থেকে শুরু করে থাকা খাওয়া থেকে শুরু করে আমাদের যে বেসিক নিডস গুলো আছে, যে 5টা বেসিক নিডস আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তারপরে কি হতে হবে, যে আমাদের যে বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলা করতে হবে। সময় শেষ।